ক্লাস 9 অর্থাৎ নবম শ্রেণীর ফাইনাল পরীক্ষার বাংলা সাজেশন নিয়ে আমাদের আজকের এই স্পেশাল ভিডিও। শুধুমাত্র কোন কোন প্রশ্ন গুরুত্বপূর্ণ, কোনগুলো প্র্যাকটিস করতে হবে, এটা আজকের ভিডিওতে বলবো এমন নয়। এগুলো তো বলবোই, একই সঙ্গে তোমাদের শিখিয়ে দেব পরীক্ষার খাতাতে কোন প্রশ্নগুলো অ্যাটেন্ড করতে হয়, কেমনভাবে উত্তর লিখতে হয়, কেমনভাবে শিক্ষকের মন জয় করে নিতে হয়। সবকিছু জানতে আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখো। ভালো লাগলে লাইক করো, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল অল করে রাখতে একেবারেই ভুলো না। ভিডিও শুরুতেই একটা কথা স্পষ্টভাবে বলি, ক্লাস 9-এর ফাইনাল পরীক্ষার প্রশ্ন স্কুলের তরফ থেকে করা হয়। এক এক স্কুলের স্যার ম্যাডাম এক এক ধরনের প্রশ্ন করেন, এমনকি এক এক স্কুলে এক এক ধরনের সিলেবাসও রাখা হয়। তোমরা দেখবে কোনো কোনো স্কুলে গোটা বই অর্থাৎ সিলেবাসে যত গদ্য পদ্য আছে সেগুলোর উপর ফাইনাল পরীক্ষা নেওয়া হচ্ছে, কোনো স্কুলে আবার কিছু অংশ বাদ দেওয়া হচ্ছে, এই রকম হয়। তো আজকের এই ভিডিওতে আমরা ফার্স্ট সামেটিভ এবং সেকেন্ড সামেটিভের অংশটুকু বাদ দিয়ে বাদ বাকি যে কটা গল্প কবিতা রয়েছে তার থেকে কি কি বড় প্রশ্ন পড়তে হবে এবং কোনগুলো আসার সম্ভাবনা প্রবল সেটা তোমাদের বলবো। এর সঙ্গে আরো একটা কথা বলবো, যেহেতু স্কুলে স্যার বা ম্যাডাম প্রশ্ন করবেন, তাই তোমাদের স্যার বা ম্যাডাম ক্লাসে যে প্রশ্নগুলো করিয়েছেন, যেগুলো বারবার বাড়ি থেকে মুখস্থ করে আসতে বলেছেন, সেই প্রশ্নগুলোকেই তোমরা চূড়ান্ত সাজেশন বলে মেনে নেবে, সেগুলোকেই বেশি গুরুত্ব দিয়ে প্র্যাকটিস করবে। এখন তুমি বলতে পারো না, আমাদের স্কুল থেকে কিছুই বলেনি, তাহলে আজকের ভিডিওতে বলা প্রশ্নগুলো অবশ্যই তুমি গুরুত্ব দিয়ে প্র্যাকটিস করো, লাভবান হবেই হবে। আর যাদের স্কুলে বলে দিয়েছে, তোমরা স্কুলের স্যারেদের প্রশ্নগুলোকে সবার আগে করো, তারপর আমাদের ভিডিওতে বলা প্রশ্নগুলো করো। আমি আশা করব যদি বলে দিয়ে থাকেন, দেখবে সেই প্রশ্নগুলোই আমাদের ভিডিওতেও বলা হয়েছে। প্রশ্নগুলো দেখানোর আগে তোমাদের কয়েকটা টিপস এবং ট্রিক্স বলে দিই। প্রথম, পরীক্ষার খাতাতে সবসময় মার্জিন টানবে। দ্বিতীয়, এক নাম্বারের যে এসএ কিউ হয় অর্থাৎ এক নাম্বারের প্রশ্ন, তার উত্তর লেখার সময় কবি বা লেখকের নামটা দেওয়ার প্রয়োজন হয় না। এটাই বোর্ডের নিয়ম বা মাধ্যমিকের উত্তর লেখার এটা নিয়ম। কিন্তু অনেক স্কুলের স্যার ম্যাডাম বলে থাকেন এক নাম্বারের প্রশ্নের উত্তর লেখার সময়ও তোমাকে কবি বা লেখকের নাম লিখতে। তোমাদের স্কুলের স্যার যদি এমনটা বলে থাকেন তাহলে তোমরা লিখবে, যদি না বলে থাকে তাহলে এক নাম্বারের প্রশ্নে কবি বা লেখকের নাম লেখার প্রয়োজন নেই। কিন্তু এক নাম্বার বাদে যত ধরনের প্রশ্ন হবে, সেটা 3 হোক কিংবা 5 হোক, সেখানে অবশ্যই কবি বা লেখকের নাম বসাবে, আর নামের আগে একটা বিশেষণ দেবে। বিশেষণটা কেমন? যদি কোনো কবি হয় তাহলে তুমি লিখতে পারো বিশিষ্ট কবি অমুকের লেখা অমুক কবিতা থেকে লাইনটি নেওয়া হয়েছে। যদি তিনি কোনো প্রাবন্ধিক হন, যেমন বেগম রোকেয়া, তুমি লিখতে পারো বিশিষ্ট প্রাবন্ধিক বেগম রোকেয়া রচিত। যদি গল্প হয়ে থাকে তাহলে তুমি লিখতে পারো বিশিষ্ট গল্পকার, বা তুমি যদি কিছুই না বোঝো তুমি এমন ভাবেও লিখতে পারো বিশিষ্ট সাহিত্যিক অমুকের লেখা অমুক গল্প কবিতা নাটক থেকে লাইনটি নেওয়া হয়েছে। এইভাবে যদি তোমরা একটা বিশেষণ বসাও তাহলে উত্তরের গুণগত মান বৃদ্ধি পাবে। এখানে আমি তোমায় পরামর্শ দেব, তুমি তোমার গৃহশিক্ষক কিংবা স্কুল শিক্ষকদের সাহায্য নিয়ে বুঝে নাও, জেনে নাও কোন লেখক বা কোন কবির আগে কোন বিশেষণটা বসালে ভালো হয়। যেমন মুকুন্দ চক্রবর্তীর আগে তোমরা বসাতে পারো কবি কঙ্কন মুকুন্দ চক্রবর্তী। যেমন রবীন্দ্রনাথ ঠাকুরের আগে তোমরা বসাতে পারো বিশ্বকবি বা বিশ্ববরেণ্য কবি। এই রকম। এবার আসি পরবর্তী টিপসে। দেখো বন্ধুরা, তোমরা অনেক সময় কনফিউজড হয়ে যাও কোন প্রশ্নের উত্তর লিখবো। দুটোই কমন রয়েছে, বলছে যে কোনো একটা লিখতে। তাহলে দেখো, যে প্রশ্নে ভাঙা ভাঙা প্রশ্ন আছে সেটাকে অ্যাটেন্ড করো, বেশি নাম্বার পাওয়ার সম্ভাবনা কিন্তু এটাতেই থাকে। ধরো একটা প্রশ্নে বলা হয়েছে অমুক কবিতার বিষয়বস্তু লিখো, 5 নাম্বার। আর একটাতে বলা হয়েছে কে বলেছে, কাকে বলেছে, কেন বলেছে, 1+1+3। তাহলে এই ভাঙা প্রশ্নটা তোমরা অ্যাটেন্ড করো। এবার দেখা গেল এমন হলো যে তোমার একটাই কমন এসছে, সেটা ভাঙা প্রশ্ন না, ওই গোটা প্রশ্নটা, তাহলে ওটাই লিখবে। মোট কথা, যেটা তোমার কমন এসছে, যেটা তুমি ভালো পারো সেটা লিখবে। কিন্তু এমন যদি দেখা যায় দুটোই কমন, দুটোই ভালো পারো, তাহলেই দাগ নাম্বারের প্রশ্নের মধ্যে ভাঙা ভাঙা প্রশ্ন রয়েছে, বিভাজিত নাম্বার রয়েছে, সেই প্রশ্নটাকে। এবার তোমাদের একটা টিপস দেব, সেটা হলো উত্তরটা কেমন ভাবে লিখতে হয়।
3 বা 5 এর উত্তর কি পয়েন্ট করে লিখতে হয় নাকি একবারে লিখলেই হয়? দেখো এটা নিয়ে নানা মুনির নানা মত। তুমি যদি পয়েন্ট করে লেখো উত্তরটা কম্প্যাক্ট হয়, নাম্বার পেতে সুবিধে হয়। আবার অনেক স্যার ম্যাডামরা বলেন না পয়েন্ট করে লেখা ভালো না। তোমরা মোট কথা দেখো, আমার যেটা ব্যক্তিগত মতামত, তুমি পয়েন্ট করে লেখো বা পয়েন্ট না করে লেখো, তুমি যদি ঝরঝরে ভাষায় সঠিক উত্তর লিখতে পারো তবে তুমি সম্পূর্ণ নাম্বার পাবে। তবে এখানে দুটো শর্ত আছে। এক, যদি চরিত্র বিশ্লেষণ দেয়, ধরো বলা হলো রাধারানীর চরিত্র লেখো, চন্দ্রনাথের চরিত্র লেখো, চরিত্র কিন্তু তোমাকে পয়েন্ট করে করেই লিখতে হবে। রচনা দিলে অধিকাংশ রচনা কিন্তু তোমাকে পয়েন্ট করে করেই লিখতে হবে। আবার যে প্রশ্নগুলোতে বিভাজিত নাম্বার রয়েছে সেখানে প্যারা চেঞ্জ করে করে লিখতে হবে। কে বলেছে এক লাইনে লিখলে, প্যারা চেঞ্জ করে কাকে বলেছে লিখলে, কোন প্রসঙ্গে বলেছে আবার প্যারা চেঞ্জ করে লিখলে। অর্থাৎ যদি বিভাজিত নাম্বারের প্রশ্ন হয় তাহলে কিন্তু তোমাকে প্যারা চেঞ্জ করে করেই লিখতে হবে। অনেকের মধ্যে একটা হীনমন্যতা আছে, আমার হাতের লেখা খারাপ, আমি কি কম নাম্বার পাবো? একেবারেই নয়। হাতের লেখা যদি বোঝা যায় আর ঠিকঠাক হয় তাহলেও তুমি পুরো নাম্বার পেতে পারো। এমন হলো তুমি একদম দুর্বোধ্য ভাষায় লিখলে, স্যার কিছু করতেই পারলো না, তাহলে নাম্বারটা কমবে। কিন্তু সেটা যদি না হয়, মোটামুটি বোঝার মতো লিখতে পারো, তাহলে অবশ্যই তুমিও সম্পূর্ণ নাম্বার পেতে পারো। চেষ্টা করবে একটু বড় একটু ফাঁকা ফাঁকা লিখতে, মানে যাদের হাতের লেখাটা অতটা ভালো নয় বা খারাপ তারা। লেখকের নাম, বিশেষ করে কবিতার ক্ষেত্রে কবির নাম কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া এটা কিন্তু ঠোঁটস্থ রাখবে। আর বানান ভুলের দিকে একদম সজাগ দৃষ্টি রাখতে হবে। বানান ভুল হলে কিন্তু নাম্বার কমবেই। পরীক্ষাতে আরেকটা জিনিস মাথায় রাখবে, সব প্রশ্ন অ্যাটেন্ড করবে। ধরো তুমি একটু একটু পারো, ছেড়েই দিলে দূরও লিখবো না এরকম নয়, একটু পারলে একটু লেখো, তাতেও 1/2 নাম্বার পাবে। কোনো প্রশ্ন ছাড়বে না। রচনা কেমন আসেনি বানিয়ে লেখার চেষ্টা করবে। ভাব সম্প্রসারণ, ভাবার্থ, গল্প লিখন পাচ্ছ না, বানিয়ে যেটুকু বোঝো লেখার চেষ্টা করবে, কিছুটা হলেও কিন্তু এতে নাম্বার পাবে। এমসিকিউ ছাড়বে না। এমসিকিউ কমন আসেনি ঠিক আছে, এমসিকিউ 4টে উত্তর দেওয়া থাকে, যে কটা পারবে লিখবে, যে কটা পারবে না আন্দাজে হলেও যেটা মনে হচ্ছে না সেই উত্তরটাই লিখে দাও, দেখবে এতে তোমার কিছুটা নাম্বার বাড়বে। যাই হোক, অনেক টিপস দিলাম, এবার দেখে নিচ্ছি প্রশ্ন। প্রথমেই আমরা দেখে নেব ভাঙার গান কবিতার গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি। দেখো এক দাগে যে প্রশ্নটা রয়েছে, এই 5 নাম্বার মানের বড় প্রশ্নটা তোমাদের প্র্যাকটিস করতেই হবে। তা হলো এই কবিতার বিষয়বস্তু। প্রশ্নটা সরাসরি এমন নাও দিতে পারে যে কবিতার বিষয়বস্তু লেখো। কিভাবে দিতে পারে? ভাঙার গান কবিতা অবলম্বনে কবির বিদ্রোহী মানসিকতার পরিচয় দাও। ভাঙার গান কবিতা অবলম্বনে কবির দেশপ্রেম বা স্বদেশপ্রীতির পরিচয় দাও। খুব ভালো করে এটা তোমরা রেডি রাখবে। এখান থেকে 3-এর কিছু প্রশ্ন দিতে পারে, যেমন ওরে ও তরুণ ঈশান। তরুণ ঈশান কে বা কারা? তার বা তাদের প্রতি কবি কি নির্দেশ দিয়েছিলেন? দিতে পারে যত সব বন্দিশালায় আগুন জ্বালা, কাদের উদ্দেশ্যে, কেন এই আহ্বান। এই যে দুটো প্রশ্ন 2 আর 3 দাগ, এটা বেসিক্যালি 3 নাম্বার মানের মাঝারি প্রশ্নের জন্য গুরুত্বপূর্ণ। এছাড়াও তোমাদের স্কুলে ক্লাস টিচাররা যে প্রশ্নগুলি করিয়েছেন সেটাও তোমাদের কিন্তু প্র্যাকটিস করতে হবে। এখানে তোমরা আমাকে একটা প্রশ্নের উত্তর লিখে কমেন্ট করবে। এই প্রশ্নটা কোথা থেকে নেওয়া আমি বলবো না, তোমরা জাস্ট দেখি কয়জনে উত্তরটা পারো এক দাগ দিয়ে লিখবে হাইল হিটলার এই কথাটার অর্থ কী। চলে যাব পরের অংশ, প্রবন্ধ হিমালয় দর্শন। বেগম রোকেয়ার লেখা হিমালয় দর্শন থেকে একটা মাত্র 5 নাম্বারের প্রশ্ন সর্বোচ্চ গুরুত্ব দিয়ে প্র্যাকটিস করো, তা হলো ঈশ্বরী প্রশংসার যোগ্য তিনিই ধন্য। বক্তা কে, তার এই মন্তব্যের তাৎপর্য, কারণ, যেভাবে হোক প্রশ্নটা দিল সেটা আলোচনা করো। এটা 5-এর পাশাপাশি 3-এও দিতে পারে। এছাড়াও তোমরা আরও একটা দুটো প্রশ্ন প্র্যাকটিস করে রাখবে, তা হলো চিত্র দেখিয়া চিত্রকরের নৈপুণ্য বোঝা যায়, প্রসঙ্গ উল্লেখ করে উক্তির কারণ লেখো। লেখিকার ট্রেন যাত্রাপথের বর্ণনা দাও। ভিডিওতে আমরা মূলত গুরুত্বপূর্ণ 3 আর 5 নাম্বারের প্রশ্নগুলিই বলছি। শর্ট প্রশ্নের জন্য তোমাদের কিন্তু পাঠ্য বই খুঁটিয়ে পড়তেই হবে। কবিতা আমরা, এখান থেকে একটা মাত্র বড় প্রশ্ন সবচেয়ে গুরুত্বপূর্ণ, যেটা তোমরা মিলিয়ে নেবে, অধিকাংশ স্কুলেই আসবে। আমরা কবিতা অবলম্বনে বাঙালির অতীত গৌরবের পরিচয় দাও।
এটা খুব গুরুত্ব দিয়ে তোমরা প্র্যাকটিস করবে। এছাড়াও এখান থেকে দেখে রাখবে, আমরা কবিতা অবলম্বনে বঙ্গ প্রকৃতির বা বঙ্গভূমির প্রাকৃতিক সৌন্দর্যের কবি যে বর্ণনা দিয়েছেন, অর্থাৎ কবিতার প্রথম স্তবকে যা যা বলেছেন সেটা আলোচনা করো। এছাড়াও কয়েকটা লাইনের তাৎপর্য তোমরা একটু দেখে রাখবে। বাঙালির ছেলে ব্যাঘ্রে বিষবে ঘটাবে সমন্বয়, মুক্ত হইব দেব ঋণ মোরা মুক্ত বেনির তীরে, শ্মশানের বুকে আমরা রোপণ করেছি পঞ্চবটি। এই লাইনগুলো তাৎপর্য তিনের জন্য একটু দেখে রাখবে। আমি আবারও তোমাদের একটা প্রশ্ন জিজ্ঞেস করছি, এটা 2 দাগ দিয়ে উত্তর লিখবে। দেখি তোমরা টেক্সট বই কতটা খুঁটিয়ে পড়েছো। ভুটিয়া চাকরানির নাম কি? এবার গল্প নিরুদ্দেশ, এখান থেকে একটা বড় প্রশ্ন আসার সম্ভাবনা প্রবল। 1 আর 2 দাগের মধ্যে থেকেই একটা আসার সম্ভাবনা একদম উজ্জ্বল থেকে উজ্জ্বলতর। প্রথম, অধিকাংশ নিরুদ্দেশের বিজ্ঞাপনের ইতিহাস এই, গল্প অবলম্বনে সেই ইতিহাসটি লেখো। অর্থাৎ বাবার বকাবকিতে ছেলে বাড়ি ছেড়ে চলে গেল, মা বিছনা নিল, ওই যে ঘটনাটা, এই জায়গা থেকে একটা 5-এর প্রশ্ন আসতে পারে। লাইন যে কোনো ধরনের ঘুরিয়ে ফিরিয়েই প্রশ্ন আসতে পারে, ওটা তোমরা রেডি রাখবে। আর দ্বিতীয়টা, এই বিজ্ঞাপনের পেছনে অনেক সত্যিকার ট্র্যাজেডি থাকে, বা সে বিজ্ঞাপন নয়, সম্পূর্ণ একটি ইতিহাস। এই বিজ্ঞাপনটি সম্পর্ক লেখো। এটা কি ধারাবাহিকভাবে সংবাদপত্রে যেটা ছাপা হতো, একটা ছেলে অভিমানের বশবর্তী হয়ে নয়, এমনিই বাড়ি ছেড়ে চলে গেছিল, জমিদার পিতা নিয়মিত সংবাদপত্রে যে বিজ্ঞাপন দিত, তারপর ছেলেটা বাড়ি ফিরে গিয়ে কি হলো সেটা তোমরা ভালো করে করবে। এই 1 আর 2 দাগ সবাই ভালো করে কিন্তু রেডি রাখবে। এবার 3 নাম্বার মানের কিছু প্রশ্ন বলি। শোভনকে একটা কাজ করতে হবে, কখন কোন কাজ করার অনুরোধ করা হয়েছিল। এছাড়াও এই গল্পের বেশ কয়েকটা লাইন তোমরা দাগিয়ে রাখবে যেগুলো গুরুত্বপূর্ণ। এ অশান্তির চেয়ে বনবাস ভালো, শোভন এই অবস্থাতে না হেসে পারল না, চুলগুলো মুঠি করে ধরে এসে বসে পড়ল, শোভনের কাছে সমস্ত ব্যাপারটা ভয়ঙ্করভাবে স্পষ্ট হয়ে উঠল, পরের দিন ভয়ানক কাণ্ড। এই যে লাইনগুলো বললাম গল্পে, এই লাইনগুলোকে তোমরা অবশ্যই দাগিয়ে নাও। আমি অনুরোধ করব, প্রশ্নগুলো হয় তোমরা বইয়ে দাগিয়ে নাও, নচেত খাতায় লিখে নাও, কিংবা স্ক্রিনশট করে রেখে দাও। এবার তোমাদের কাছে আমার তৃতীয় প্রশ্ন, যার উত্তর তোমরা আমাকে কমেন্টে লিখে জানাবে, পঞ্চবটি কি? এবারের গল্প চন্দ্রনাথ। চন্দ্রনাথ থেকে 1 আর 2 দাগের প্রশ্নটার মধ্যে থেকে একটা আসার সম্ভাবনা প্রায় নিশ্চিত। প্রথম, উৎসবের বিপুল সমারোহ সেখানে, এটা 3-এও আসতে পারে, 5-এও আসতে পারে। উৎসবের কারণ লেখো, সেখানে কারা কারা আমন্ত্রিত ছিল, সেই উৎসবের বর্ণনা দাও, সেই উৎসব সম্পর্কে চন্দ্রনাথ চিঠিতে কি লিখেছিল বা চন্দ্রনাথের অভিমত কী ছিল। দ্বিতীয় প্রশ্ন, চন্দ্রনাথ এবং হিরুর চারিত্রিক বৈশিষ্ট্য। স্কুলে যদি তোমাদের হিরুর বৈশিষ্ট্য না করানো হয়ে থাকে, তাহলে শুধু চন্দ্রনাথের চারিত্রিক বৈশিষ্ট্যটা ভালো করে প্র্যাকটিস করে নেবে। এখান থেকে কয়েকটা গুরুত্বপূর্ণ লাইন বলে দিচ্ছি, তোমরা ঝটপট বইয়ে দাগিয়ে নাও। দিস ইজ ম্যাথমেটিক্স, বিনিথ মাই ডিগনিটি, গুরুদক্ষিণার যুগ আর নেই, এইটাই আমার কাছে তার স্মৃতিচিহ্ন, কালপুরুষ নক্ষত্রের সঙ্গে চন্দ্রনাথের তুলনা করিয়া আমার আনন্দ হয়। এই লাইনগুলোর প্রসঙ্গ বা কেন বলা হয়েছে তোমরা ভালো করে রেডি রাখবে। আগে আমরা তোমাদের জন্য 3-এর প্রশ্ন করেছিলাম, পঞ্চবটি কি। এবার 4 নাম্বার প্রশ্ন, কাগজে একসঙ্গে কয়টি নিরুদ্দেশ্যের বিজ্ঞাপন বেরিয়েছিল? এবারের কবিতা খেয়া। খেয়া কবিতার বিষয়বস্তুটা পড়ে রাখো। প্রশ্নটা সরাসরি এভাবে না দিয়ে একটু অন্যভাবেও দিতে পারে যে খেয়া কবিতায় মানব জীবনের কোন সত্য ধরা পড়েছে তা আলোচনা করো। একটা ছোট্ট অনুরোধ করব, তোমরা যারা এখনও ভিডিওতে লাইক করোনি প্লিজ লাইক করে দিও। তোমাদের জন্য বেশ কয়েকটা গল্প কবিতা আমি কিন্তু লাইন ধরে ধরে আলোচনা করে ভিডিও করেছি, সেগুলো যারা দেখোনি, আজকের এই ভিডিওর প্রথম কমেন্টে একটা লিঙ্ক দেওয়া আছে, সেখানে ক্লিক করলে ক্লাস 9-এর জন্য পোস্ট করা সমস্ত ভিডিওগুলো তোমরা কিন্তু পরপর দেখে নিতে পারবে। এছাড়াও দেখো, খেয়া কবিতা থেকে কয়েকটা লাইন দাগিয়ে নাও যেগুলো তাৎপর্য দিতে পারে। এই খেয়া চিরদিন চলে নদী স্রোতে, কেহ যায় ঘরে কেহ আসে ঘর হতে, পৃথিবীতে কত দ্বন্দ্ব কত সর্বনাশ, উঠে কত হলাহল উঠে কত সুধা, নূতন নূতন কত গড়ে ইতিহাস। এখানে কয়েকটা লাইন বানান টাইপে ভুল আছে।
এগুলো তোমরা কারেকশন করে নেবে। এই লাইনগুলো তুলেও কিন্তু 3-এর প্রশ্ন হতে পারে। আর একটা বিষয়, যদি ক্লাসে তোমাদের করিয়ে থাকেন স্যার যে খেয়া কবিতা অবলম্বনে গ্রাম্য জীবনের বর্ণনা দাও, তাহলে সেটাও কিন্তু তোমাদের প্র্যাকটিস করতে হবে, যদি এটা আর কি তোমাদের স্কুলে করানো হয় তাহলে। এখান থেকে তোমাদের জন্য আরও একটা প্রশ্ন রয়েছে, যেটার উত্তর তোমরা আমাকে কমেন্টে লিখে জানাবে। 5 দাগের প্রশ্ন, হিরুকে লেখা চিঠিতে চন্দ্রনাথ কোন কথাটি কেটে দিয়েছিল, সেই কথাটা কি? এবার চলে আসছি সহায়ক গ্রন্থের অংশ স্বর্ণপর্ণীতে, অর্থাৎ প্রফেসর শঙ্কুর ডায়েরি। এখান থেকে বিভিন্ন প্রশ্ন হতে পারে। সাজেশন করাটা কার্যত অসম্ভব। ক্লাসে স্যার যা যা করিয়েছেন সেটাই করবে, তবুও তোমাদের প্র্যাকটিসের জন্য কয়েকটা প্রশ্ন বলে দেওয়া হচ্ছে। সবকটাই মোটামুটি 3, 4, 5 নাম্বারের মধ্যে আসতে পারে। সবকটাই মূলত বড় প্রশ্ন। প্রথম, স্বর্ণপর্ণী গল্পে প্রফেসর শঙ্কু তার যে আবিষ্কার বা ইনভেনশনের তালিকা দিয়েছিল, সে এই এই জিনিস আমি আবিষ্কার করেছি, এটার জন্য এটা, সেটা রেডি রাখবে। দ্বিতীয়, বাবার এই কথাগুলো আমার মনে গভীরভাবে রেখাপাত করেছিল। বক্তার নাম, তার বাবার নাম কি এবং কোন কথাগুলো তার মনে রেখাপাত করেছিল। আমার মন থেকে সব অন্ধকার দূর হয়ে গেল। অন্ধকার কিভাবে দূর হয়েছিল? শঙ্কু কিভাবে স্বর্ণপর্ণী গাঁছড়া সংগ্রহ করেছিল। সেই দিন রাত্রে বাবা আমাকে একটা আশ্চর্য ঘটনা বললেন। তার বাবা, বক্তার বাবা কি বক্তাকে কি বলেছিলেন? এমন একটা ঘটনা তুমি একদিন তোমার পত্রবন্ধুর কাছ থেকে লুকিয়ে রেখেছো। পত্রবন্ধুর নাম কি, ঘটনাটা কি? এমন সময় একটা ঘটনা ঘটলো যেটাকে বলা যেতে পারে আমার জীবনের মোড় ঘুরিয়ে দিল। মহকার ডয়শূন্যরা। এখানে কোন ঘটনার কথা বলা হয়েছে তা লেখো। গেওয়ারিং বাহিনীর খপ্পর থেকে কিভাবে শঙ্কু মুক্তি লাভ করেছিল। এছাড়াও বিভিন্ন প্রশ্ন এখান থেকে কিন্তু হতে পারে, বিভিন্ন লাইন তুলে হতে পারে। মূলত ক্লাসে যেগুলো করানো হয়েছে সেগুলোই তোমাদের প্র্যাকটিস করতে হবে। কেমন লাগলো ভিডিওটা আমাকে কমেন্টে লিখে জানিও। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করো, ভিডিওটা তোমার অন্যান্য বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও, যাতে তারাও ভিডিওটা দেখে লাভবান হতে পারে, ভিডিওটা দেখে উপকৃত হতে পারে। তোমাদের জন্য অন্যান্য গল্প কবিতা যেগুলোর কথা আজকের এই ভিডিওতে বলিনি, সেখান থেকে কি কি গুরুত্বপূর্ণ রয়েছে সেটা দেখো, এখানে একটা পোস্টার দেখতে পারবে, সেখানে ক্লিক করে তোমরা দেখে নাও। প্রথম থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা গল্প কবিতারই গুরুত্বপূর্ণ প্রশ্ন বলে দিয়েছি, তোমরা ওই ভিডিওটা প্রয়োজন অনুসারে দেখে নিতে পারো। আর একটা ছোট্ট অথচ গুরুত্বপূর্ণ কথা ভিডিও শেষ করার আগে আবারও মনে করিয়ে দেব, 9-এর প্রশ্ন স্কুলের স্যারেরা করবেন, তাই এ কটা করলেই সব কমন পেয়ে যাবে এমনটা নাও হতে পারে। স্যার ক্লাসে যেগুলো করিয়েছেন সেটাই তোমার জন্য হবে চূড়ান্ত সাজেশন। তবে ভিডিওতে যে কটা একটা দুটো করে যে প্রশ্ন আমি বললাম, সেগুলো যদি তুমি না প্র্যাকটিস করে যাও তাহলে কিন্তু সমস্যায় পড়তে পারো। তোমাদের কাছে একটা আবদার রইল, তুমি কোন জায়গা থেকে এই ভিডিও দেখছো বা তুমি কোন স্কুলে পড়ো, আমাকে কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবে। আমি জানি এতক্ষণ ধরে 5টা প্রশ্নের উত্তর লিখে তোমরা অনেক কমেন্ট করেছো, কিন্তু তোমার নাম, তুমি কোন স্কুলে পড়ো সেটাই তো আমার জানা হলো না। সেটা অবশ্যই লিখে দিও। দেখা হচ্ছে নতুন ক্লাসের ভিডিওতে, অর্থাৎ ক্লাস 10-এর ভিডিওতে। তার আগে পর্যন্ত 9-এর এই প্রশ্নগুলো, 9-এর পরীক্ষার আগে পর্যন্ত অবশ্যই বাড়ি বসে প্র্যাকটিস করো। আমার শুভকামনা রইল।